আসসালামু আলাইকুম। আমরা আজকে পিডিয়াট্রিক সার্জারি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আমাদের আলোচনাটা মেনলি এক্সাম ওরিয়েন্টেড হবে। এক্সামে আসে এরকম মেজর ডিজিজগুলি, সেটার হচ্ছে আমরা বেসিক আলোচনাটা একটু চেষ্টা করব। তো প্রথম আমাদের যে ডিজিজ সেটা হচ্ছে অ্যানোরেক্টাল ম্যালফরমেশন, যেটা শর্টে এআরএম হিসেবে আমরা অ্যাব্রিভিয়েট করি। এআরএমকে যদি আমরা ক্লাসিফাই করি, এটা হচ্ছে দুইটা মেজর ভাগ, একটা হচ্ছে সিনড্রোমিক এআরএম আর একটা হচ্ছে নন সিনড্রোমিক এআরএম। নন সিনড্রোমিকটা আবার চারটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্পল নন সিনড্রোমিক এআরএম, এই নন সিনড্রোমিক এআরএম উইদাউট ফিস্টুলা, তারপর হচ্ছে উইথ ফিস্টুলা, আর ফাইনালি হচ্ছে কমপ্লিকেটেড বা কমপ্লেক্স এআরএম, কমপ্লিকেটেড অর কমপ্লেক্স এআরএম। এখন যেটাকে আমরা এআরএম উইদাউট ফিস্টুলা বলছি, এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইমপারফোরেট অ্যানাস। তো এই হচ্ছে আমাদের আর কি মাথায় রাখা লাগবে। এখন আমাদের যেটা ক্লিনিক্যাল সিনারিও আসে, একটা মেল চাইল্ড আসে, চাইল্ডটা হচ্ছে খুবই ইয়াং হয়, অ্যারাউন্ড লেস দেন 3 or 4 days দেখা যায়, যে এক সপ্তাহের নিচে বয়স, এবং তার হচ্ছে নো অ্যানাল ওপেনিং। তার জন্য হচ্ছে আমরা ক্লিনিক্যাল ফিচারগুলি যদি বলে ফেলি, যেহেতু অ্যানাল ওপেনিং নাই, সে তো হচ্ছে স্টুল পাস করতেছে না। সো নাম্বার 1 কথা হচ্ছে তার মেকোনিয়াম পাসের কোনো হিস্ট্রি থাকবে না। তারপরে হচ্ছে তার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার থাকবে। তার হচ্ছে অ্যানাল ডিম্পলিং থাকতে পারে, আর যদি ফিস্টুলা থাকে, এই যে ফিস্টুলেটেড ভ্যারাইটিগুলো, তাদের হচ্ছে পার ইউরেথ্রাল অর পার ভ্যাজাইনাল প্যাসেজ অফ ফিশিস, এটার হিস্ট্রি থাকবে। তো এই হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফিচার। ইনভেস্টিগেশনের যদি জিজ্ঞেস করা হয়, আমাদের হচ্ছে এক্স রে, আলট্রাসোনোগ্রাম, আর একটা স্পেশাল টেস্ট হচ্ছে ওয়ান জেন স্টেইনস ইনভার্টোগ্রাম। এটা বাচ্চাকে উল্টা করে ধরে একটা মেটাল কয়েন পাস করে আর কি দেখা হয় আমাদের যে ব্লাইন্ড রেক্টাল পাউচ আর অ্যানাস, যেটা মনে করা হয় অ্যানাস, এটার ডিস্টেন্সটা কেমন। তো এখন এক্স-রেটা হচ্ছে আমরা করি ক্রস টেবিল ল্যাটারাল ভিউ, একটা স্পেশাল ভিউ। আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেনটা করছি। আর এই যে ইনভার্টোগ্রামের ইনফারেন্সটা অনেক সময় পরীক্ষায় আসে, মানে আসলে ইনভার্টোগ্রাম করে কী পাইলাম। এখন আমাদের যে পিউবিক সিমফাইসিস আর এই হচ্ছে কক্কিক্স যদি ধরি, এই যে সামনে এটা হচ্ছে পোস্টেরিয়ার, তো এর মধ্যে যদি একটা লাইনটা নিই, যদি দেখা যায় এই ইনভার্টোগ্রামে একটা গ্যাস বাবল এই লাইনের উপরে পাওয়া গেছে, তখন এটাকে বলা হচ্ছে হাই ভ্যারাইটি, মানে আমাদের অ্যানাসটা উপরে আছে মনে করা হয়। আর হচ্ছে যদি দেখা যায় গ্যাস বাবলটা আমাদের আরেকটা লাইন আছে, এটা হচ্ছে যদি আমাদের হিপবোন হয়, হিপবোনটা আঁকতে পারি না, যাই হোক, এখানে ধরলাম ইশিয়াল টিউবারসিটি, এই ইশিয়াল টিউবারসিটিটার বরাবর যদি একটা লাইনটা নিই, এর নিচে যদি আমরা গ্যাস বাবল পাই, সেটাকে বলি হচ্ছে আমরা লো ভ্যারাইটি। তো এই জিনিসটার উপর বেসিস করে ক্লাসিফাই করা হয় দুইটা, কারণ তার হচ্ছে ট্রিটমেন্টও আলাদা। সো আমরা ট্রিটমেন্টটা একবারে চলে আসি। হাই ভ্যারাইটি যেটা উপরে আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেহেতু উপরে আছে, আমাদের নিউট্রিশনের জন্য একটা কোলোস্টমি করে নেই, এটা হচ্ছে টেম্পোরারি রিলিফের জন্য। আর হচ্ছে এই অ্যানাস এবং রেক্টামের মধ্যে জাংশন করে দেয় অ্যানোরেক্টোপ্লাস্টি, আর এটা ডেফিনেটিভ। আর যেটা লো ভ্যারাইটি আবার হচ্ছে ফিস্টুলা আছে কি নাই, এটার উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা যায়। যদি ফিস্টুলা থাকে, ফার্স্টে ফিস্টুলার ট্র্যাকটাকে এক্সিশন করতে হবে, তারপর যেটা উপরে ছিল, এই দুইটার মধ্যে আর কি জাংশন করে দিতে হবে, তো অ্যানোপ্লাস্টি করে দিতে হবে ফিস্টুলাটাকে কেটে। আর যদি ভেস্টিবিউলো ইনভলভ থাকে, অ্যানোভেস্টিবুলার ফিস্টুলা যদি থাকে, তাহলে হচ্ছে অ্যানোভেস্টিবুলোপ্লাস্টি করা হয়, অ্যানোভেস্টিবুলোপ্লাস্টি। আর যদি ফিস্টুলা না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে চারটা আর কি হতে পারে, টাইপ হতে পারে। তো নাম্বার 1 হচ্ছে কভার্ড অ্যানাস হতে পারে, মানে হচ্ছে স্কিন দিয়ে কভার্ড একটা অ্যানাস। তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমে এই স্কিনটাকে ওপেন করতে হবে, সিজার্স দিয়ে আর কি ওপেন করে, যেহেতু এখানে ছিল স্কিন দিয়ে কভার্ড ছিল, এখানে অ্যানাস ফর্মই হয় না, সো আমাদের আর্টিফিশিয়ালি অ্যানাস ফর্ম করতে হবে বাই রুটিন ডাইলেটেশন। তো এখানে সেটাই লেখা যে কভার্ড অ্যানাসের ক্ষেত্রে সিজার দিয়ে অ্যানাস ওপেন করতে হবে, দেন হচ্ছে রুটিন ডাইলেটেশন করতে হবে। কভার্ড অ্যানাসের পরের যে ভ্যারাইটিটা, সে 2 নম্বরটা হচ্ছে আমাদের একবারে বলে ফেলি অ্যানাল মেমব্রেন। এমন হতে পারে যে স্কিন দিয়ে কভার্ড না, মানে হাইমেনের মতো একটা মেমব্রেন দিয়ে অ্যানাল ওপেনিংটা কভার্ড, সেক্ষেত্রে হচ্ছে সিম্পলি একটা ইনসিশন দিয়ে আর কি এটা ওপেন করে ফেলতে হবে, সো অ্যানাল মেমব্রেন নেই। 3 নাম্বার হচ্ছে একটোপিক অ্যানাস, মানে জায়গা মতো নাই। তো আমাদের যেটা করতে হবে, আমাদের রিস্টোরেশন করতে হবে, রিপোজিশন করতে হবে জায়গা মতো। তো এটাকে বলে হচ্ছে কাট ব্যাক অপারেশন করে আবার জায়গা মতো একটোপিক অ্যানাসটাকে নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে অ্যানাল স্টেনোসিস, এটা খুবই ইজিলি বোঝা যায় যে অ্যানাসটা ন্যারো, এই জায়গায় হচ্ছে আমাদের ডাইলেটেশন করতে হবে, রুটিন ডাইলেটেশন করলেই হয়ে যাবে। তো এই গেল আমাদের অ্যানোরেক্টাল ম্যালফরমেশন। এরপরে আমরা আসি হার্শপাংস ডিজিজের প্যাথোজেনেসিসটা অনেক সময় জিজ্ঞেস করে, এটা নিয়ে আমি একটু কথা বলে নিই। এই ক্ষেত্রে হচ্ছে যে গ্যাংলিয়ান সেলগুলি আছে, গ্যাংলিয়ান সেলগুলির মাইগ্রেশনটা ঠিকমতো হয় না।
ঠিকমতো মাইগ্রেট না করার কারণে যেটা দেখা যায় ইন্টেস্টাইনের যে আরবাক্স প্লেক্সাস ওখানে হচ্ছে গ্যাংলিয়ন সেল ঠিকমতো থাকে না, তারা হচ্ছে ঠিকমতো পেরিস্টালসিস করতে পারে না, এখানে ফাংশনালি হচ্ছে একটা অবস্ট্রাকশন ক্রিয়েট হয়, একটা অ্যাডাইনামিক বাউল সেগমেন্ট ক্রিয়েট হয়। তো এই হচ্ছে এটা আবার হচ্ছে মেইনলি লার্জ গাটে হয়, এটাও আমাদের একটু মাথায় রাখতে হবে কারণ ফিচার্সগুলি লার্জ গাট অবস্ট্রাকশনের সঙ্গে মিলবে। ক্লিনিক্যালি হচ্ছে যে সিনারিওটা দিবে সেটা হচ্ছে একটা ইয়াং বাচ্চা আসবে, 7 দিনে কম হতে পারে আবার বেশি হতে পারে। সো এখানে যেটা সিনারিওটা দিয়েছে এটা হচ্ছে 3 দিনের কম বয়স, তার হচ্ছে মেকোনিয়াম প্যাসেজের হিস্ট্রি নেই এবং সিমটমস সাইন্স অ্যান্ড সিমটমস অফ নিওনেটাল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। তো এরকম থাকলে আমরা হার্শপাংস ডিজিজ বলবো। ক্লিনিক্যাল ফিচার্স আলাদাভাবে সে রিটেনে না আসলেও ভাইভা জিজ্ঞেস করতে পারে, সো এখানে আমি অ্যাড করে দিচ্ছি জিনিসটা। যদি 3 দিনের কম হয় বয়স সেই ক্ষেত্রে হচ্ছে মেকোনিয়াম প্যাসেজের হিস্ট্রি থাকবে না, নো মেকোনিয়াম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে টুথপেস্ট লাইক স্টুল থাকবে, টুথপেস্ট স্টুল, এটা একটা ফাইন্ডিং। আর হচ্ছে সাইন্স অ্যান্ড সিমটমস অফ লো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, অর্থাৎ হচ্ছে আমাদের যে লার্জ গাটে যদি অবস্ট্রাকশন হয় সেক্ষেত্রে দেখা যাবে যে বিলিয়াস ভমিটিং হচ্ছে, কারণ ডিউডেনাম পাস করে আসছে, সো বিলিয়াস ভমিটিং দেখা যাবে, সাথে হচ্ছে কনস্টিপেশন থাকবে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে, এই ফিচারগুলো আর কি অ্যারাইজ করবে। আর এই ক্ষেত্রে যেটা দেখা যায় যেহেতু মাইগ্রেশনগুলো অ্যাবনর্মাল হচ্ছে গ্যাংলিয়ন সেলের, ইন্টারনাল যে আমাদের অ্যানাল স্ফিংক্টার এটা নর্মালি কন্ট্রাক্ট করার ক্ষেত্রে ভূমিকা আসে হচ্ছে ওয়াক্স প্লেক্সাস থেকে সিগন্যাল আসে, সেই সিগন্যালটা আর কি ঠিকমতো আসে না, যার কারণে হচ্ছে এই রিফ্লেক্সটা আর কি নষ্ট হয়ে যায়। তো এই কারণে দেখা যায় যে ইন্টারনাল যে স্ফিংক্টার এটা হচ্ছে টাইট থাকবে আর হচ্ছে রেকটাম এমটি থাকবে, যেহেতু রেকটামে কিছু নাই। তো এই হচ্ছে আমাদের ফাইন্ডিং, মেইনলি আসলে আমাদের এইটাই আসবে রিটেনে যদি আসে যে পার রেক্টাল ফাইন্ডিংস কি হার্শপাংস ডিজিজে, সেক্ষেত্রে আমরা বলবো টাইট স্ফিংক্টার, এমটি রেকটাম। ইনভেস্টিগেশন আমাদের হচ্ছে প্রথমেই এক্সরে করবো, একটা প্লেন অ্যাবডোমিনাল এক্সরে। এই ক্ষেত্রে আমরা সাইন্স অ্যান্ড সিমটমস অফ পাবো, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এবং সাথে হচ্ছে আমরা পারফোরেশন এক্সক্লুড করতে পারবো। তারপরে হচ্ছে আমরা করব বেরিয়াম এনেমা করে দেখব। বেরিয়াম এনেমায় আমরা হচ্ছে এরকম একটা ফাইন্ডিং পাবো, তো যদি জুম করি এরকম একটা ডাইলেটেড প্রক্সিমাল জোন, একটা হচ্ছে ট্রানজিশন জোন, আর হচ্ছে এরকম একটা ন্যারো জোন। তো এই 3টা জোনের এই যে জোনটা ডাইলেটেড জোন, এটা হচ্ছে এখানে নর্মাল গ্যাংলিয়ন সেল আছে, এটা পেরিস্টালসিস করতে পারতেছে, এখন ডিস্টালি হচ্ছে এরা যাইতে পারতেছে না, এজন্য এক্সপ্যান্ড করছে। এখানে হচ্ছে ট্রানজিশন জোন বা কনিক্যাল জোন, এখানে হচ্ছে আর কি চেঞ্জ হচ্ছে আর কি ফ্রম নর্মাল টু অ্যাবনর্মাল। এই যে ডিস্টাল সেগমেন্টটা এটা হচ্ছে অ্যাগ্যাংলিয়নিক জোন, মানে এখানে গ্যাংলিয়ন সেল নাই। তো এরকম একটা ফাইন্ডিংস আমরা বেরিয়াম এনএমআই পাবো। বেরিয়াম এনএমআই পাবো হচ্ছে প্রক্সিমাল ডাইলেটেড সেগমেন্ট, কনিক্যাল ট্রানজিশন জোন, আর ডিস্টাল একটা হচ্ছে ন্যারো সেগমেন্ট। বেরিয়াম এনএমআই করার পর হচ্ছে এই এরিয়াটা থেকে আমরা রেকটাল বায়োপসি নেব। রেকটাল বায়োপসি নিয়ে যদি আমরা দেখি যে এখানে কোনো গ্যাংলিয়ন সেল নাই, মানে ডিস্টাল ন্যারো সেগমেন্টটা যদি অ্যাগ্যাংলিয়নিক থাকে, সেটা হচ্ছে আমাদের কনফার্মেটরি টেস্ট। আর হচ্ছে ফাইনালি ওই আমরা অ্যানোরেক্টাল ম্যানোমেট্রি করতে পারি, এআরএম এইটাও। তো এআরএম করে আমরা যদি দেখি অ্যানোরেক্টাল রিফ্লেক্স নাই, সেক্ষেত্রে হচ্ছে এটাও একটা মেজর সাপোর্টিং এভিডেন্স। ট্রিটমেন্ট হচ্ছে হার্শপ্রাংয়ের ইনিশিয়ালি যেহেতু এখানে খাবার পাস করতেছে না, আমাদের নাম্বার 1 হচ্ছে খাবার মেনটেন করতে হবে, সো নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দিতে হবে, এবং হচ্ছে কোলোস্টোমি করে একটা চ্যানেল করে দিতে হবে ফিশেস এক্সক্রেশনের। সো এই প্রাইমারি হচ্ছে নিউট্রিশন সাপ্লিমেন্ট, কোলোস্টোমি। আর হচ্ছে ডিফাইনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে আমাদের এই যে সেগমেন্টটা এইখানে ধরলাম নর্মাল আছে, আচ্ছা এই ছয়টা দিয়ে দেখা, এখানে ধরলাম নর্মাল আছে, এইখানে হচ্ছে আমাদের হার্শপ্রাংয়ের জন্য একটা অ্যাবনর্মাল পার্ট। তো আমাদের কাজ হচ্ছে এইটাকে এক্সিশন করে এই দুইটাকে জয়েন করে দেওয়া। তো এখানে সেটাই লেখা যে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দিয়ে যখন 10 কেজি ওয়েট গেইন হবে, তখন হচ্ছে অ্যাগ্যাংলিয়নিক সেগমেন্টটাকে এক্সারসাইজ করে এই দুই এন্ডটাকে অ্যানাস্টোমোস করে দিয়ে আবার হচ্ছে ক্লোজার করে দিতে হবে। তো এই গেল আমাদের হার্শপ্রাংস ডিজিজ। আমি এই জায়গাটা একটু মুছে দেই। ইন্টারসাসেপশনে আসা যাক এবার। ইন্টারসাসেপশন হচ্ছে ইন্টেস্টাইনের একটা সেগমেন্টের মধ্যে আরেকটা সেগমেন্ট যদি এইভাবে ঢুকে যায়, সেটাই হচ্ছে ইন্টারসাসেপশন। তো এইখানে বেসিক্যালি একটা ছোটো বাচ্চা আসে এবং বাচ্চাটা হচ্ছে স্ক্রিমিং অবস্থায় থাকে, মানে প্রচণ্ড অ্যাবডোমিনাল পেইন থাকে, সো স্ক্রিমিং চাইল্ড প্রেজেন্ট করবে, এবং হচ্ছে তার হিস্ট্রি অফ ব্লাড অ্যান্ড মিউকাস মিক্সড স্টুল, যেটাকে আমরা হচ্ছে রেড কারেন্ট জেলি স্টুল বলি। এটা নিউমোনিয়া রেড কারেন্ট জেলি স্পুটাম পাইছিলাম, এখানে রেড কারেন্ট জেলি স্টুল। তারপরে হচ্ছে আমরা একটা মাস পাবো অ্যাবডোমিনাল আম্বেলিকাসের কাছাকাছি পাওয়া যাবে, এটাকে সসেজ শেপড মাসও বলে, সসেজ শেপড মাস। তো
আমরা ক্লিনিক্যালি আর কি সিমটমসের মধ্যে এই পেইনের ইয়ে পাবো, দেন হচ্ছে আমরা ওই রেড কারেন্ট জেরি স্টুলের পাবো, রেড কারেন্ট জেরি স্টুল, স্ক্রিমিং চাইল্ড। আর যেহেতু এখানে একটা ফাংশনাল অবস্ট্রাকশন হচ্ছে, সো আমাদের হচ্ছে বিলিয়াস ভমিটিং থাকবে। সাথে আমাদের সাইনের মধ্যে সসেজ শেপড মাস থাকবে, হচ্ছে ভিজিবল পেরিস্টালসিস দেখা যেতে পারে, ডান্স সাইন পজিটিভ থাকবে। ডান্স সাইন হচ্ছে যে টেলিস্কোপিং হলো, ধর এটা মেনলি ইলিওকোলিক যে ভ্যারাইটিটা, সেখানে হচ্ছে দেখা যায় যে ইলিয়ামটাকে টেনে নেয় কোলনের মধ্যে, সো যে সিকামটাও সাথে উপরে উঠে আসে। এজন্য দেখা যায় যে আমাদের এমটি রাইট আইলিয়াক ফোসা প্লাস হাই সিকাম, এটা হচ্ছে আমাদের ক্লাসিক ফাইন্ডিং। তো ডান্স বলতে কোনো নাচানাচি এখানে হচ্ছে না, যে আবিষ্কার করছে তার সারনেম হচ্ছে ডান্স। আর ডিআরই ফাইন্ডিং হচ্ছে আমাদের যেহেতু ব্লাড মিউকাস স্টেন স্টুল ছিল, এটাই আমরা ডিআরিতে পাবো। তো আমরা আসলে এই ক্লিনিক্যাল ফিচার খুব একটা আসে না মানে রিটেনে, আমাদের এই সিনারিও বেসড আর কি দেওয়া থাকে, সিনারিও থেকে আইডেন্টিফাই করতে হবে। এখন হচ্ছে ইনভেস্টিগেশন কি, তো আমরা যথারীতি হচ্ছে একটা প্লেন এক্সরে অফ অ্যাবডোমেন দিয়ে দিব প্রথমেই, তারপরে হচ্ছে আমরা বেরিয়াম এনেমা দিব যেহেতু অবস্ট্রাকশনের ফিচার আছে এবং এটা লোয়ার জিআই। নাম্বার 3 হচ্ছে আমরা অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাম দিব, আর হচ্ছে আমরা একটা সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন দেব। এখন আমরা প্লেন এক্সরেতে কী পাবো, মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল পাবো, মানে অবস্ট্রাকশনের ফিচারই আমরা এখানে পাচ্ছি। এনেমাতে হচ্ছে আমরা ক্ল সাইন পাবো, মানে এইটার কারণ হচ্ছে এই যে একটা সেগমেন্ট আরেকটার মধ্যে ঢুকে গেল, এটা যখন বেরিয়াম এনেমা দেওয়া হবে তখন এরকম করে যে ফোল্ডগুলির মাঝখানে এইগুলি যাবে, তখন হচ্ছে নখের মতো মনে হবে, এর জন্য ক্ল সাইন আসে বেরিয়াম এনেমায়। আর হচ্ছে অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রামে হচ্ছে আমরা টার্গেট সাইন, বুল সাইন, সিডো কিডনি সাইন এগুলি পাবো। টার্গেট বা বুল সাইন এটা হচ্ছে আমরা ট্রান্সভার্স সেকশনে পাবো। এটার কারণ হচ্ছে যখন একটা পোর্শন আরেকটা পোর্শনের মধ্যে টেলিস্কোপিং হয়ে ঢুকে যাবে তখন মেসেন্টারি নিয়ে ঢুকে যায়, তো মেসেন্টারি নিয়ে যখন ঢুকে যাচ্ছে তখন আমরা এই সেগমেন্টটা যদি দেখি তখন দেখা যাবে যে এরকম করে একটা মানে একটা কনসিস্টেন্সির মানে মাসেল টাসেল আলা বাইরের একটা সেগমেন্ট আছে, ভিতরে হচ্ছে ফ্যাট আলা একটা সেগমেন্ট। তো এইটা হচ্ছে ভিতরেরটা ফ্যাট যেটা সেটা হাইপার ইকোইক আসে, আর বাইরের যে মাসেল আলা সেগমেন্টটা ওটা হাইপো ইকোইক আসে। তো এই জন্য হচ্ছে এটা দেখা যায় যে এরকম করে টার্গেট সাইনের মতো আসতেছে বা বুলজাই সাইন। আর যেটা হচ্ছে ট্রান্সভার্স সেকশনে একই জিনিস যখন আমরা দেখি তখন দেখা যায় যে কিডনি যেরকম হচ্ছে মেডুলার কর্টেক্সের দুইটা আর কি আলাদা কনসিস্টেন্সির আসছিল, এখানেও সেরকম আসে। তো এই জন্য সিউডো কিডনি সাইন ওইটাকে বলে। সিটি অ্যাবডোমেনেও সসেজ সাইন, টার্গেট সাইন এগুলি পাওয়া যেতে পারে। আর হচ্ছে ট্রিটমেন্টে যদি আসি, ট্রিটমেন্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের নর্মাল কথাবার্তা। তার আগে হচ্ছে আমরা প্রথমে যদি আসি আমাদের সিমটমস কী কী ছিল, অ্যাবডোমিনাল পেইন ছিল, ব্লাড মিউকাস স্টেন্ট স্টুল ছিল, মানে আমাদের ব্লাড পাস হইতেছে স্টুলের সাথে, প্লাস হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল পেইন আছে। পেইনের জন্য আমরা অ্যানালজেসিক দিব, আর যেহেতু ব্লাড পাস হচ্ছে ডিহাইড্রেশনের একটা চান্স আছে, ভলিউম লস হচ্ছে, সো ডিহাইড্রেশনের জন্য আমরা আইভি ফ্লুইড দিব, প্লাস হচ্ছে ইলেকট্রোলাইট যদি কোনো ইমব্যালেন্স থাকে সেটাকে আর কি আমরা কারেকশন করব। এই দুইটা হচ্ছে আমাদের প্রথম গেল অ্যানালজেসিয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কারেকশন বা আইভি ফ্লুইড। তার আগে হচ্ছে যেহেতু এখানে একটা অবস্ট্রাকশন হচ্ছে, যা আগে বাচ্চা খাইছিল সেটাকে বের করা লাগবে, আর যেহেতু সার্জারি করা হবে আমাদের বাউল প্রিপারেশনের ওটা পার্ট, সো আমাদের এনজি সাকশন করে নিতে হবে। সো এনজি সাকশন গেল, এনজি সাকশন দিয়ে হচ্ছে আমরা আইভি ফ্লুইড দিব, সেটা গেল। সাথে হচ্ছে আমাদের এই ইলেকট্রোলাইট কারেকশন গেল, অ্যানালজেসিক গেল। তারপরে হচ্ছে আমাদের যেহেতু আছে মানে সার্জারি করার সময় ইনফেকশনের চান্স আছে, আমাদের অ্যান্টিবায়োটিকও দিতে হবে। সো এই 5টা জিনিস আমরা ইন্টারসেপশনে জেনারেলি করে নেব। এরপর হচ্ছে আমরা নন অপারেটিভ কিছু করি আর অপারেটিভ কিছুই করি। এখানে আছে নন অপারেটিভে হচ্ছে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশারটাকে কমাতে হবে, তার জন্য হচ্ছে আমরা ওয়ার্ম স্যালাইন বা মাইক্রোবেরিয়াম সালফেট ইউজ করি। আর ডিফাইনেটিভ সার্জারি হচ্ছে এখানে আমি লিখতে খেয়াল নেই আমাদের কোপস মেথড। এটা আমি যদি একটু ছবি এঁকে দেখাই, আমাদের তো মেইনলি এই একটা পার্টের মধ্যে আরেকটা পার্ট ঢুকে গেছে এরকম ইন্টেস্টাইনের। তো এখন এই যে দুইটা ফোল্ড আছে, এই ফোল্ডের মধ্যে আমরা যেটা করি সার্জিক্যালি আঙুল ঢুকিয়ে জিনিসটাকে করি, মানে রিল্যাক্স করি। তো এটাকে একটা মিল্কিং অ্যাকশনের মাধ্যমে রিডিউস করা হয়, মিল্কিং অ্যাকশনের মাধ্যমে রিডিউস করে দেন হচ্ছে এটাকে বাইরে যখন নিয়ে আসি তখন হচ্ছে এরকম আসলো, বাট এটা লুজ অবস্থায় আছে, যেহেতু এটা মানে যে ডেভেলপমেন্টালি আর কি এটা ভিতরে ঢুকে থাকার আর কি টেন্ডেন্সি ছিল, বাট এখন এটা আমরা একটু হালকা পাতলা বের করে আনলাম। এখন আমাদের এটাকে ফিক্স করতে হবে। এই ফিক্স করার মেথড হচ্ছে এন্টেরোপেক্সি করে আমরা ফিক্স করি।
দেন হচ্ছে আমাদের সার্জারিটা কমপ্লিট হয়ে যায়। তো আমাদের কী কী স্টেপ ছিল? নাম্বার 1, আমরা হচ্ছে আমাদের আঙুল ইনসার্ট করলাম, আমাদের লিটল ফিঙ্গার ইনসার্ট করে এটাকে হচ্ছে মিল্কিং অ্যাকশনের মাধ্যমে রিল্যাক্স করে বের করে আনলাম। তারপরে হচ্ছে আমরা এন্টেরোপেক্সি দিয়ে জিনিসটা ফিক্স করলাম। এছাড়া হচ্ছে আমাদের অ্যাপেন্ডিসেক্টমি করতে হয়, কারণ অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে একটা অ্যাপেন্ডিসেক্টমি বানান ভুল হয়েছে মনে হয়, যাই হোক। তো এটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিসাইটিস একটা রিস্ক ফ্যাক্টর ফর ইন্টারসেপশন। সো এটা করে আমরা প্রোফাইলেকটিক একটা করতেছি ফার্দার যেন না হয়। আর সেকেন্ডলি হচ্ছে যদি গাট নেক্রোসিস হয়ে যায় এখানে, সেক্ষেত্রে তো এখানে আর ভায়াবল টিস্যু নাই, সেক্ষেত্রে আমরা এটা রিসেকশন করে আবার জয়েন করে দিই। এই হচ্ছে আমাদের মানে ইসের মতোই, অনেকটা কী বলে আশপ্রাঙের মতোই, যেটা কাজ করতেছে না ওটা ফেলে দিলাম। তো এই মোটামুটি আমাদের ইন্টারসেপশন নিয়ে কথাবার্তা, আমি আবারও ক্লিয়ার করে দিতেছি। এরপরে আমরা আসি হচ্ছে ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টিনোসিস। এটা হচ্ছে আমাদের স্টোমাকের যে পাইলোরাস, সেই পাইলোরাসের মাসেলগুলি হাইপারট্রফিড হয়ে অনেক থিক হয়ে যায়, থিক হয়ে হচ্ছে এখানে একটা মাস ফর্ম করে। তো এই জন্য আর কি এই ডিজিজটা হয়। তো এই ক্ষেত্রে আমাদের মেইন প্রজেক্টাইল ভমিটিং হচ্ছে প্রেজেন্টেশন আসবে, কারণ হচ্ছে এখান থেকে পাস করতে পারছে না, এটাই মেইন সিমটম। এবং এটা হচ্ছে যেহেতু ডিউডেনাম দিয়ে বাইল স্টেন্ট হচ্ছে না, নন বিলিয়াস থাকবে। সো নন বিলিয়াস প্রজেক্টাইল ভমিটিং এটার মেইন ফিচার। তো আমাদের যদি কোনো এরকম ছোটো বাচ্চা লেস দেন 8 উইকস মেল মেইনলি হয়, আর প্রজেক্টাইল নন বিলিয়াস ভমিটিং থাকে, এবং হচ্ছে যদি এরকম কোনো মাস থাকে অ্যাবডোমিনে, আর যদি হিস্ট্রি থাকে যে বড় হইতেছে না, তো ফেলিয়ার টু থ্রাইভ। তো এই ক্ষেত্রে হচ্ছে এটা আমাদের মেজর সিমটম ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টিনোসিসের। আর যেহেতু আসলে অ্যাবজর্পশন হচ্ছে না, এই জন্যই মেনলি গ্রোথটা ঠিকমতো হচ্ছে না, এই জন্য ফেলিয়ার টু থ্রাইভ দেখা যাবে যে লো ওয়েট বা ওয়েট লস বাচ্চাটার। এরপরে আমরা আসি হচ্ছে ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টিনোসিসে। এই ক্ষেত্রে হচ্ছে স্টোমাকের যে পাইলোরাস, ওখানে হচ্ছে মাসেল যেটা আছে, এই মাসেলটা হাইপারট্রফিড হয়ে এখানে একটা অবস্ট্রাকশন ক্রিয়েট করে, এবং সেটাই হচ্ছে ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টিনোসিস। এটার মেইন যে সিনারিওটা নিয়ে আসবে সেটা হচ্ছে একটা ছোট বাচ্চা লেস দ্যান 8 উইকস, ইউজুয়ালি মেল প্রিডমিনেন্ট, তার হচ্ছে প্রজেক্টাইল নন বিলিয়াস ভমিটিং থাকবে। এইটা থাকলে আর কোনো কিছুর দিকে তাকানোরই দরকার নেই, এটা হচ্ছে IHPS। কারণ হচ্ছে আমাদের এইখানে যদি অবস্ট্রাকশনটা হয়, তাহলে হচ্ছে এইখানে বাইল স্টেন্ড হতে পারছে না, এই খাবার যেটা আসতেছে এইখান থেকে আবার বের হয়ে আসতেছে, এই জন্য প্রজেক্টাইল ভমিটিং, নন বিলিয়াস ভমিটিং। আর হচ্ছে যেহেতু অ্যাবজর্পশন হচ্ছে না, খাওয়ার পরে সেটা নিউট্রিশন পাচ্ছে না সেটা থেকে, এজন্য হচ্ছে ওয়েট লস বা হচ্ছে রিডিউসড ওয়েট গেইন দেখা যায় বাচ্চাটার। সো ফেলিয়ার টু থ্রাইভ, বড় হতে পারবে না। এইটাই হচ্ছে আমাদের মেজর সিমটম, এই দুইটা, প্রজেক্টাইল নন বিলিয়াস ভমিটিং, ফেলিয়ার টু থ্রাইভ। এর সঙ্গে হচ্ছে বলা যেতে পারে কনস্টিপেশন আছে। আর সায়েন্সের মধ্যে হচ্ছে যেহেতু এটা একটা ঠিক একটা জিনিস, হচ্ছে একটা মাস হিসাবে প্রেজেন্ট করবে, এবং এই মাসটাকে প্যালপেট করা যাবে। সো প্যালপেবল একটা অথবা হচ্ছে ভিজিবল একটা অলিভ লাইক মাস, আমাদের যে কী বলে এটাকে, জয়তুন যেটা আর কি ফল, এই জয়তুনের মতো হচ্ছে একটা মাছ থাকবে। আর হচ্ছে এইখানে যেহেতু অবস্ট্রাকশন আছে, আর স্টোমাক যেহেতু লেফট সাইডে থাকে, দেখা যায় যে এই এরিয়াটায় পেরিস্টালসিস বেশি থাকে। এখানে হচ্ছে তারা এই অবস্ট্রাকশনকে বাইপাস করার জন্য বেশি বেশি কন্ট্রাক্ট করতে থাকে। তো এটা বাইরে থেকে আসলে ইন্সপেকশনে দেখা যায় একটা ভিজিবল পেরিস্টালসিস ফ্রম লেফট টু রাইট মনে হয় যেন। তো এই হচ্ছে আমাদের ভিজিবল পেরিস্টালসিস ফ্রম লেফট টু রাইট, আর হচ্ছে অলিভ শেপ ম্যাশ ইন এপিগেস্ট্রিয়াম, এই দুটো ফাইন্ডিং পাওয়া যায়। ইনভেস্টিগেশন হচ্ছে বেরিয়াম মিল এক্সরে। এতক্ষণ যেগুলো দেখছিলাম সব হচ্ছে লার্জ গাট বা হচ্ছে ইন্টেস্টাইনাল ছিল, এজন্য হচ্ছে বেরিয়াম মিল আমরা এনেমা করছিলাম, এখন হচ্ছে প্রথম এক্সরে পাইলাম। বেরিয়াম মিল এক্সরেতে হচ্ছে ডাবল ট্র্যাক সাইন বা রেল রোড সাইন আমরা পাবো। এটার কারণ হচ্ছে এই যে আমাদের পাইলোরিক ক্যানেলটা, এটা হচ্ছে বেরিয়াম খাওয়ানোর পর প্রথমে এই যে মিউকোজা এবং এই যে মাস্কুলার লেয়ার, এর মাঝখানে এই বেরিয়ামটা যায়। তো এইখানে হচ্ছে একটা লেয়ার আসে, আবার এই যে ভিতরের ক্যানেলটা, এই ক্যানেলের জন্য আরেকটা লেয়ার যায়। তো এই দুইটা লেয়ারের জন্য মনে হয় যে রেল রোড আছে, সেই ট্রেনের আর কি পথের মতো আর কি দুইটা আর কি আছে, লাইন আছে। তো এটাই হচ্ছে ডাবল ট্র্যাক সাইন বা রেল রোড সাইন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধু ওই বাইরের যে আউটার কভারিংটা এটা প্রমিনেন্ট হয় না, জাস্ট একটা থিন লেয়ার পাওয়া যায়, সেটার জন্য হচ্ছে এটাকে স্ট্রিং সাইন অনেক ক্ষেত্রে দেখা যায়, যে শুধু একটা সুতার মতো লম্বা একটা লাইন দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের বেরিয়াম মিল এক্সরে। এছাড়া আল্ট্রাসোনোগ্রাম করা যায়, যেখানে হচ্ছে ডোনাট সাইন পাওয়া যাবে। এই ডোনাট সাইন পাওয়ার কারণ হচ্ছে
থিকেনিং অফ পাইলোরাসটা এরকম ঠিক হয়ে যাচ্ছে, আল্ট্রাসোনোগ্রামে এরকম হচ্ছে, এরকম বাইরে থেকে একটা বিশাল বড় ইয়ে হবে, তো ডোনাটের মতো মনে হবে আর কি। মানে এখানে আমি একটু অ্যাড করে দিই যে এখানে পাইলোরাসের থিকনেসটা হচ্ছে গ্রেটার দেন 4 মিলিমিটার হয়ে যাবে, এবং যে পাইলোরিক ক্যানেলটা একটু এক্সটেন্ডেড হয়ে মোর দ্যান 14 মিলিমিটার ইন লেন্থ হয়ে যাবে। এক্ষেত্রে আরও কথা বলা আছে যে সার্ভিক সাইন বা হচ্ছে টার্গেট সাইনও পাওয়া যেতে পারে। লং এক্সিসে সার্ভিক সাইন, শর্ট এক্সিসে টার্গেট সাইন, এগুলি বলার দরকার নেই। মেইনলি হচ্ছে আল্ট্রাসোনোগ্রামে আমরা ডোনাট সাইন পাবো, এটাই হচ্ছে মেইন কথা। আর এছাড়া ইনভেস্টিগেশনে সেরাম ইলেকট্রোলাইটসটা দেখা ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে এই ক্ষেত্রে অনেক ইলেকট্রোলাইট, প্রজেক্টাইল ভমিটিং হওয়ার কারণে অনেক ইলেকট্রোলাইট কমে যায়, পটাশিয়াম কমে যায়, ক্লোরাইড কমে যায়, তারপরে হচ্ছে যেহেতু HCl বের হয়ে যাচ্ছে, ইসের সাথে স্টোমাকের কন্টেন্ট বের হয়ে যাচ্ছে, HCl বের হয়ে যাচ্ছে, সো এক্ষেত্রে অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করতে পারে। তো এখানে সেটাই লেখা। আর ইনভেস্টিগেশন এটুকুই। এরপর ট্রিটমেন্টে আমরা মেনলি যে সমস্যাগুলি, ফার্স্টলি হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, এটাকে কারেকশন করতে হবে, নাম্বার 1 কথা। নাম্বার 2 হচ্ছে আমাদের ডিফাইনেটিভ ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে পাইলোরাসটা মোটা হয়ে গেছে, পাইলোরাসটাকে কাটা লাগবে, সো আমাদের পাইলোরোটমি করা লাগবে। এটা হতে পারে ওপেন, হতে পারে ল্যাপারোস্কোপিক। এরপরে আমাদের অপারেশনের পর প্রায় 1 দিন পর্যন্ত, 24 ঘন্টা পর্যন্ত আমরা আইভি ফ্লুইড কন্টিনিউ করি, দেন হচ্ছে আমরা পারোরাল ফিডিংয়ের দিকে যেতে পারি। এই হচ্ছে আমাদের ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। আমি হচ্ছে আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না এক ভিডিওতে, এর জন্য আমি জিআইগুলি একটু আলাদা আলোচনা করছি। তো আমরা হচ্ছে আমাদের জিআই লাস্ট টপিকে আসি, সেটা হচ্ছে আম্বিলিকাল সোয়েলিং। আম্বিলিকাল সোয়েলিং হচ্ছে মেনলি এইভাবে প্রশ্ন আসে যে একটা সোয়েলিং ওভার আম্বিলিকাস আছে, একটা ছোটো বাচ্চা আছে, তো ডিডি কী হতে পারে? তো ডিডির মধ্যে হচ্ছে নাম্বার 1 আমাদের এখানে সোয়েলিংয়ের জন্য হতে পারে আম্বিলিকাল হার্নিয়া, এখানে একটা টিউমার ডেভেলপ করতে পারে, অ্যাডিনোমা হতে পারে, যেটাকে র্যাশবেরি টিউমার বলে। এছাড়া হচ্ছে আমাদের আম্বিলিকাসের সঙ্গে ইউরিনারি ব্লাডারের একটা জিনিস কানেক্টেড থাকে ডেভেলপমেন্টের সময়, যেটাকে ইউরেকাস বলে। এই ইউরেকাসটা আমাদের ডেভেলপমেন্টের সময় হয়ে যায়, ডেভেলপমেন্ট শেষ হওয়ার পর অ্যাডাল্ট স্টেজে বা বার্থের পর হচ্ছে এটা অ্যাট্রোফিড হয়ে যায়। তো এইটা যদি কোনো কারণে পেটেন্ট থাকে, সেটাকে বলে হচ্ছে পেটেন্ট ইউরেকাস, যার কারণে হচ্ছে ইউরেকাল সিস্ট ডেভেলপ করতে পারে। তো আমাদের হচ্ছে ইউরেকাল সিস্ট বা পেটেন্ট ইউরেকাস, এটা হচ্ছে একটা কজ অফ কি বলে আম্বিলিকাল সোয়েলিং। তারপর এটার আশেপাশে হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, পার্টিকুলারলি পোস্ট নেটালি, মানে কি বলে এটাকে, পারপিউরিয়াম যেটা, সেখানে শুরুতে আম্বিলিকাল স্টাম্প, যেটা আম্বিলিকাল স্টাম্পটাকে কাটার সময় ওখানে ইনফেকশন হলে ওমফেলাইটিস হতে পারে। তারপরে হচ্ছে এই স্টাম্পটা যদি ঠিকমতো হিল না হয়, সেখান থেকে হচ্ছে গ্র্যানুলোমা ফর্ম হতে পারে, গ্র্যানুলেশন টিস্যুটা আর কি এরকম সোয়েলড আপ হতে পারে। তারপরে হচ্ছে সেকেন্ডারি মেটাস্টেটিক ডিপোজিট থাকতে পারে ফ্রম স্টোমাক, যেটা হচ্ছে সিস্টার জোসেফস নডিউল বলে। তো এই জিনিসটাও আমরা পেতে পারি। তো মোটামুটি আমাদের এই জিনিসগুলি আজকে বলতে চাই। আমি যদি শর্টে আবার সব রিক্যাপ করি, আমরা আজকে ডিজিজ নিয়ে আলোচনা করছিলাম, মেনলি অ্যানোরেক্টাল ম্যালফরমেশন, তারপরে হচ্ছে হার্শপ্রাংস ডিজিজ, তারপরে আমাদের ইন্টারসাসেপশন নিয়ে আলোচনা করছিলাম, আর হচ্ছে আমাদের ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। তো আমাদের অ্যানোরেক্টাল ম্যালফরমেশনে হচ্ছে নো অ্যানাল ওপেনিং আলা একটা কেস আসছিল, ইয়াং চাইল্ড। তো তাদের হচ্ছে ফিচার্স মেনলি আমরা নিওনেটাল অবস্ট্রাকশনের ফিচার্স পাইছিলাম, নো হিস্ট্রি অফ মেকোনিয়াম প্যাসেজ এরকম আসছিল। তারপর হচ্ছে আমরা অ্যানাল ডিম্পল পাইছিলাম। আর যদি ফিস্টুলাইটেড ভ্যারাইটি হয়ে থাকে, দেন হচ্ছে পার ইউরেথ্রাল বা পার ভ্যাজাইনাল প্যাসেজ অফ ফিশিস, এরকম আর কি একটা ক্লিনিক্যাল সিনারিও আসছিল। ইনভেস্টিগেশনের জন্য আমরা হচ্ছে মেনলি করছিলাম আল্ট্রাসোনোগ্রাম, তারপর হচ্ছে ক্রস টেবিল ল্যাটারাল ভিউ এক্সরে করছিলাম, আর হচ্ছে আমরা 1 জেন স্টেইনস ইনভার্টোগ্রাম করে দেখছিলাম। তারপরে হচ্ছে আমরা ট্রিটমেন্ট হিসাবে হাই ভ্যারাইটি লো ভ্যারাইটি আলাদাভাবে দিছিলাম। হাই ভ্যারাইটির জন্য আমরা কোলোস্টোমি করে দেন হচ্ছে পরে রেখে দিছিলাম, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দিয়ে কোলোস্টোমি করছিলাম। আর লেটার হচ্ছে করছিলাম, অ্যানোপ্লাস্টি করছিলাম, অ্যানোরেক্টোপ্লাস্টি করছিলাম, অ্যানোরেক্টোপ্লাস্টি। আর যদি লো ভ্যারাইটির কথা বলি, লো ভ্যারাইটিতে হচ্ছে বিভিন্ন 4টা আলাদা আলাদা ভ্যারাইটি ছিল। সেই ক্ষেত্রে হচ্ছে যদি ফিস্টুলা না থাকে সেক্ষেত্রে একরকম, ফিস্টুলা থাকলে একরকম। তো সেটা আর কি আবার আমরা প্রেজেন্ট করে সেভাবে আর কি ডিল করছিলাম।
যেরকম আমাদের একটপিক হলে রিস্টোর করছিলাম, রিপোজিশন করছিলাম। তারপরে হচ্ছে যদি মেমব্রেন থাকে মেমব্রেনটা ইনসিশন করে দিছিলাম, স্কিন থাকলে সেই স্কিনটাকে ওপেন করে ডাইলেট করছিলাম, স্টেনোসিস থাকলে স্টেনোসিসটাকে ডাইলেট করছিলাম। এরকম 4টা ভ্যারাইটি আলাদা আলাদাভাবে ট্রিট করছিলাম। ফিস্টুলা থাকলে ফিস্টুলার ট্র্যাক্ট কেটে অ্যানোপ্লাস্টি করে দিছিলাম। তো এই আমাদের অ্যানোরেক্টাল ম্যালফরমেশন। হার্শপ্রাংস ডিজিজ, এই ক্ষেত্রে আমাদের প্রেজেন্টেশন থাকবে হচ্ছে নিউনেটাল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের, নো হিস্ট্রি অফ মেকোনিয়াম প্যাসেজ। এই দুইটা আমাদের মেইন ছিল, ফাইন্ডিং ছিল। আর হচ্ছে যদি 3 দিনের কম বাচ্চা হয়ে থাকে তাদের হচ্ছে টুথপেস্ট লাইক স্টুল সহ প্রেজেন্ট করছিল। আর যদি এটা বলতে আমার খেয়াল নাই, আসলে 3 দিনের বেশি যদি হয়ে থাকে তাহলে সেই বাচ্চাদের হচ্ছে গোট পেলেট লাইক স্কুল, মানে ছাগল যেরকম আর কি করে ডেফিকেট করে ওরকম আর কি স্টুল আসে। তো এরকম টুথপেস্ট স্টুল আমরা পেতে পারি লেস দেন 3 days হলে। এরপরে হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন কী দিছিলাম, এক্ষেত্রে আমরা বেরিয়াম এনেমা দিয়ে হচ্ছে অ্যাসেস করছিলাম যে কোন কোন এরিয়ায় আর কি আছে অ্যাগাংলিওনিক, সেখান থেকে আমরা রেকটাল বায়োপসি নিয়ে আমরা কনফার্ম করছিলাম। দেন হচ্ছে আমরা অ্যানোরেকটাল ম্যানোমেট্রি করে দেখছিলাম। আর হচ্ছে তো সব কিছুর জন্যই একটা করি, আমরা প্লেন অ্যাবডোমিনাল এক্সরে করি, একটা এক্সরেও করে দেখছিলাম। আর ট্রিটমেন্টের জন্য হচ্ছে এই যেটা হচ্ছে বাজে এরিয়া আমাদের ডিজিজড এরিয়া, সেটাকে রিসেক্ট করে 2 এন্ড অ্যানাস্টোমোসিস করে দিছিলাম। এই গেল আমাদের হার্শপ্রাংস ডিজিজ। এরপরে ইন্টারসাসেপশনে আমরা পাইছিলাম হচ্ছে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, স্ক্রিমিং চাইল্ড ছিল। তারপরে হচ্ছে ব্লাড স্টেইনড আসছিল, স্টুল নিয়ে আসছিল। আর হচ্ছে সসেজ শেপড একটা অ্যাবডোমিনাল ম্যাস নিয়ে আসছিল। এই হচ্ছে আমাদের মেন ক্লিনিক্যাল ফিচার। ইনভেস্টিগেশন হিসাবে ইন্টারসাসেপশনে আমরা করছিলাম প্লেন অ্যাবডোমিনাল এক্সরে দিছি, প্লেন এক্সরেতে মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল পাইছিলাম। তারপর হচ্ছে বেরিয়াম এনেমা দিয়ে হচ্ছে আমরা করছিলাম, এক্সরে করছিলাম। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ক্ল সাইন পাইছিলাম, ক্ল সাইন। তারপরে হচ্ছে আমরা ইন্টারসাসেপশনের জন্য আল্ট্রাসোনোগ্রাম করছিলাম অ্যাবডোমিনাল। এই ক্ষেত্রে আমরা টার্গেট সাইন পাইছিলাম সম্ভবত, তাই না? টার্গেট সাইন বা বুলজাই সাইন, বা যদি আমরা লঙ্গিটিউডিনাল ভিউ করে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমরা সিউডো কিডনি সাইন পাইছিলাম। আর আমরা হচ্ছে সিটি স্ক্যান অফ অ্যাবডোমেনে এরকম সসেজ সাইন আর হচ্ছে টার্গেট সাইন পাইছিলাম। ট্রিটমেন্ট হিসাবে ইন্টারসাসেপশনে আমরা কোপস মেথড করছিলাম, যেখানে আঙুল দিয়ে আমরা মিল্কিং অ্যাকশনের মাধ্যমে এটা আবার ফিক্স করছিলাম, জায়গার মতো আবার নিয়ে আসছিলাম। দেন হচ্ছে এন্টারোপেক্সি করে ওটা ফিক্সেশন করছিলাম। অ্যাপেন্ডিসেক্টমি করে রিস্ক ফ্যাক্টরটা কমাইছিলাম। আর যদি গ্যাংগ্রিন হয়ে থাকে সেটা হচ্ছে ডিসেক্ট করে আমরা ফেলে দিছিলাম, আবার অ্যানাস্টোমোসিস করে দিছিলাম হেলদি পার্টটার। এরপরে হচ্ছে ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। এই ক্ষেত্রে আমাদের ফিচার হচ্ছে মেইন প্রজেক্টাইল নন বিলিয়াস ভমিটিং, এটা আমাদের মেইন ফাইন্ডিং, প্রজেক্টাইল নন বিলিয়াস ভমিটিং আর ফেলিয়ার টু থ্রাইভ। এছাড়া হচ্ছে আমাদের সায়েন্সের মধ্যে আমরা পাইছিলাম ভিজিবল পেরিস্টালসিস, আর সাথে পাইছিলাম হচ্ছে অলিভ লাইক ম্যাস, অলিভ শেপড ম্যাস বা অলিভ লাইক ম্যাস। এটা হচ্ছে আমাদের ফাইন্ডিং ছিল। ইনভেস্টিগেশনে আমরা এক্ষেত্রে হচ্ছে বেরিয়াম মিল এক্সরে দিছিলাম। এখানে আমরা হচ্ছে ডাবল ট্র্যাক সাইন বা হচ্ছে সাইন পাইছিলাম, স্ট্রিং সাইন পাইছিলাম, স্ট্রিং সাইন। এটা আমাদের ফাইন্ডিং ছিল। এছাড়া আমরা করতে পারি, আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে পারি, সেখানে আমরা ডোনাট সাইন পাইছিলাম। তারপরে হচ্ছে আমরা ওই সেরাম ইলেকট্রোলাইট করে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা দেখছিলাম। আর ট্রিটমেন্ট হিসাবে হচ্ছে আমাদের ডিফাইনেটিভ ট্রিটমেন্ট ছিল পাইলোরোটমি। আর হচ্ছে আমরা অপারেশনের 24 ঘন্টা পর্যন্ত আইভি ফ্লুইড মেনটেন করছি, তারপরে হচ্ছে পারোরাল ট্রিটমেন্টের দিকে যেতে পারছি। তো মোটামুটি এই হচ্ছে আজকের দিন আলোচনা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।